প্রিয় ছাত্ররা, ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি পল্লবী দে, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। চলছে ফাগুন মাস। ফাগুন মাসে আমাদের মনে করিয়ে দেয় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা, সেটি হচ্ছে ভাষা আন্দোলন। ফাগুনের যেমন রক্তলাল পলাশ, তেমনি ভাষা আন্দোলনে যারা ভাষা শহীদ ছিলেন তারা বুকের তাজা রক্তের বিনিময়ে আমাদের জন্য এনে দিয়েছেন আমাদের মাতৃভাষা। সেই ভাষা এখন আন্তর্জাতিক মাতৃভাষা রূপে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছে। এটি আমাদের অনেক বড় একটি অর্জন। বাঙালি জাতি হিসেবে আমরা গর্বিত। এই গর্বিত ফাগুন মাস, ফেব্রুয়ারি মাস, এটি আমাদের গর্বের মাস। আমি সশ্রদ্ধ সালাম জানিয়ে সে ভাষা শহীদদের প্রতি আমি আমার ক্লাসটি শুরু করছি। আমার ক্লাসটি অনার্স তৃতীয় বর্ষের জন্য। অনার্স তৃতীয় বর্ষের আন্তর্জাতিক অর্থনীতি বিষয়টির চ্যাপ্টার 2 ব্যালেন্স অফ পেমেন্ট চ্যাপ্টারটির নাম। আজকের টপিক হচ্ছে ডিসইকুইলিব্রিয়াম অফ ব্যালেন্স অফ পেমেন্ট। ডিসইকুইলিব্রিয়াম মানে কি? অসমতা, অর্থাৎ লেনদেন ভারসাম্যের অসমতা। আমরা একটু প্রিভিয়াস ক্লাসগুলো একটু রিভিউ করি। লেনদেন ভারসাম্য কি? লেনদেন ভারসাম্য হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের সক্রিয় দেনা এবং সক্রিয় পাওনা। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের যখন দৃশ্যমান এবং অদৃশ্যমান, অর্থাৎ বস্তুগত এবং অবস্তুগত সকল দেনা পাওনার হিসেব যেখানে রাখা হয় বা সেই হিসেবকে বলা হয় লেনদেন ভারসাম্য বা ব্যালেন্স অফ পেমেন্ট। আমি প্রিভিয়াস দুটো ক্লাসে এটি আলোচনা করেছি। ব্যালেন্স অফ পেমেন্টকে সংক্ষেপে বিওপি বলা হয়, অর্থাৎ বিওপি, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিওপি। তো আজকের ক্লাসের বিষয়বস্তুকে আমি একটি ছোট ছোট ভাগে ভাগ করেছি, এখানে লিখেছি দেখো। বিষয়বস্তু হচ্ছে লেনদেন ভারসাম্যের ভারসাম্যহীনতা, ভারসাম্যহীনতার প্রকারভেদ, বাংলাদেশে লেনদেন ভারসাম্যের ভারসাম্যহীনতা বলতে কি বুঝি। প্রিয় ছাত্ররা, আমরা তাহলে মূল টপিকটি কি সেটি এখন বোঝার চেষ্টা করি। লেনদেন ভারসাম্যের ভারসাম্যহীনতা। তোমরা জানো আন্তর্জাতিক বাণিজ্যে দৃশ্যমান এবং অদৃশ্যমান, বস্তুগত বা অবস্তুগত বিভিন্নভাবে আমদানি রপ্তানি হয়ে থাকে। এই বিভিন্ন আমদানি রপ্তানিগুলোর মধ্যে যখন সক্রিয় দেনা আর সক্রিয় পাওনা এই দুটোর মধ্যে যখন অসমতা দেখা দেয় তখন তাকে বলা হয় লেনদেন ভারসাম্যের ভারসাম্যহীনতা। তাহলে ব্যাপারটি কি হচ্ছে? অসমতা মানে কি? যখন সক্রিয় দেনা বেড়ে যায় সক্রিয় পাওনার চাইতে, তখন সেটা হয় ঘাটতি ভারসাম্য বা ঘাটতি বাণিজ্য। আবার সক্রিয় দেনার চাইতে যখন সক্রিয় পাওনা বেড়ে যায় তখন সেটা হয় উদ্বৃত্ত বাণিজ্য বা উদ্বৃত্ত ভারসাম্য। এই হচ্ছে যখন সেটা অসমতা থাকে তখন সেটাকে ভারসাম্যহীনতা। তাহলে অসমতা, উদ্বৃত্ত, ঘাটতি সবগুলোই কিন্তু ভারসাম্যহীনতা। প্রিয় ছাত্ররা, আমরা একটি সূত্রের সাহায্যে এই ভারসাম্যহীনতাকে তোমাদের সামনে তুলে ধরব। সক্রিয় পাওনা, সক্রিয় পাওনা কোনটি? আর এ দিয়ে যদি সক্রিয় পাওনাকে বুঝায় এক্স প্লাস এস এক্স প্লাস সিআর প্লাস আর এফ, এটি হচ্ছে সক্রিয় পাওনা। এখানে এক্স হচ্ছে দ্রব্য রপ্তানি, এস এক্স হচ্ছে সেবা রপ্তানি, সার্ভিস আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছি, আগের ভিডিওগুলো একটু সংযোগ করবা। সিআর হচ্ছে বিদেশিদের নিকট থেকে সাহায্য বা অনুদান। আরএফ কি? বিদেশিদের নিকট থেকে একদর্শী পাওনা। একদর্শী কি? একদর্শী হচ্ছে বিভিন্ন উপহার, এই একদর্শী পাওনা। এই সবগুলোই হচ্ছে তাহলে আর এ, মানে এটাকে আমরা কি বলবো? সক্রিয় পাওনা। এবার চলে আসি সক্রিয় দেনা, আরপি। আরপি হচ্ছে এম প্লাস এস এম প্লাস সিপি প্লাস পিএফ। এখানে এম ইকুয়াল টু দ্রব্য আমদানি, এস এম ইকুয়াল টু সেবা আমদানি, সিপি হচ্ছে বিদেশিদেরকে প্রদত্ত মূলধন পরিশোধ। আমরা যে সাহায্য পেয়ে থাকি
সে সাহায্যে ঋণ বলতে পারো। আবার দেনা হচ্ছে বিদেশে পরিশোধকৃত একমুখী দেনা। আমরা অনেক সময় অনেক দেনা, একমুখী দেনা নিয়ে আসি, সেগুলো পরিশোধ করাকে বলা হয় একমুখী দেনা। এই যে এগুলোর আমি সংক্ষিপ্ত রূপগুলোর বিশদ ভাবে তুলে ধরেছি। এই RARP এটা সক্রিয় দেনা, সক্রিয় পাওনা। এখানে একটা ছোট্ট পয়েন্ট লিখেছি, RA ইজ নট ইকুয়াল টু RP, অর্থাৎ সক্রিয় দেনা, সক্রিয় পাওনা যখন সক্রিয় দেনার অসমান হয়, এই সক্রিয় পাওনার দেনা যখন অসমান হয়ে যায় সেটিই হয় অসমতা বা ডিসইকুইলিব্রিয়াম। একেই বলা হয় লেনদেন ভারসাম্যের অসমতা। আমি কি লেনদেন ভারসাম্যহীনতা বুঝাতে পেরেছি? তাইলে অসমতা, ভারসাম্যহীনতা, তারপর হচ্ছে ডিসইকুইলিব্রিয়াম, এগুলো সব একটাই শব্দ। হ্যাঁ, অসমতা, ভারসাম্যহীনতা, ডিসইকুইলিব্রিয়াম, এগুলো সবগুলো একটাই শব্দ। কখন? পাওনা আর দেনা যখন সমান হয় না। আবার কখন সমান হয় না? RA যখন RP চাইতে বেশি হয় তখন সেটা কি হয়? তখন সেটা হয়ে যায় উদ্বৃত্ত, এটাও কিন্তু অসমতা। আবার RA যখন RP চাইতে কম হয়ে যায় সেটা হয়ে যায় ঘাটতি, সেটাও কিন্তু অসমতা। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে অনুকূল। একটি দেশের জন্য যখন উদ্বৃত্ত হয় সেটি হয় অনুকূল লেনদেন ভারসাম্য, আর যখন ঘাটতি হয় সেটা, অর্থাৎ দেনা যখন বেড়ে যায় তখন ঘাটতি হয়, সেটা হয় প্রতিকূল লেনদেন ভারসাম্য। এই প্রতিকূল লেনদেন ভারসাম্য আর সমান না হওয়া সেটি হচ্ছে ডিসইকুইলিব্রিয়াম অফ ব্যালেন্স অফ পেমেন্ট। প্রিয় ছাত্ররা, আশা করি তোমাদেরকে ব্যালেন্স অফ পেমেন্টের একটি ধারণা আমি দিতে পেরেছি। এখন ব্যালেন্স অফ পেমেন্টের আমি একটি চিত্ররূপ দেখাবো, কখন মানে কিভাবে এই উদ্বৃত্ত বা ঘাটতিগুলো আমরা আমাদের চোখে পড়ে। লম্ব অক্ষে দেখাচ্ছি XY, দুটো অক্ষ OX এবং OY। এদিকে হচ্ছে বৈদেশিক মুদ্রার, যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য অবশ্যই আমাদেরকে বৈদেশিক মুদ্রার চাহিদা ও যোগান দেখাতে হবে। আর এদিকে কি দেখাতে হবে? বিনিময় হার, এক্সচেঞ্জ রেট যেটা বলা হয়। একটি দেশের সাথে আরেকটি দেশের যখন এক্সচেঞ্জ রেট ঘটে, ফরেন এক্সচেঞ্জ রেট, ফরেন কারেন্সি বা ফরেন এক্সচেঞ্জ রেট। ডি হচ্ছে বৈদেশিক মুদ্রার চাহিদা, এস হচ্ছে বৈদেশিক মুদ্রার যোগান। এটি ইকুইলিব্রিয়াম পয়েন্ট। হ্যাঁ, এটি হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আমি এই যে রেট, যেহেতু এটি মুছে ফেলি একটু, এখানে আর নট, এটি R1, এটি R2। আচ্ছা, কখনো বৈদেশিক মুদ্রার যোগান যদি বেড়ে R1 হয়, এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে যদি বেড়ে R1 হয়, অর্থাৎ বিনিময় হার যখন R1 পর্যায়ে থাকে, তখন কি দেখা যায়? বৈদেশিক মুদ্রার চাহিদার তুলনায় যোগান অনেক বেশি। মানে আমরা বিদেশিদের মুদ্রার যে চাহিদা করব তার তুলনায় তার যোগান অনেক বেশি, অর্থাৎ অ্যাভেলেবেল বৈদেশিক মুদ্রা পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের মুদ্রার তখন কিন্তু কি হয়? আমাদের মুদ্রার দাম বেড়ে যায়। তখন কি দেখা যায়? তখন এখানে উদ্বৃত্ত লেনদেন ভারসাম্য, যোগান অনেক বেশি। তখন কি ঘটে? তখন এক্সচেঞ্জ রেট কমাতে হয়। আবার যখন R2 পয়েন্টে বৈদেশিক মুদ্রার চাহিদা বেশি, যোগান একেবারেই সীমিত, অর্থাৎ ঘাটতি লেনদেন ভারসাম্য দেখা যায়।
এই ঘাটতি লেনদেন ভারসাম্যকে মেক আপ করতে হলে তখন এক্সচেঞ্জ রেটটা বাড়াতে হয়, অর্থাৎ আমাদের দেশের মুদ্রার মান অনেক সময় কমিয়ে দিতে হয়। তাহলে তখন গিয়ে দাঁড়ায় কোথায়? ইকুইলিব্রিয়াম পয়েন্টে। তাহলে এটাও হচ্ছে একটি অসমতা, আর এটাও হচ্ছে একটি অসমতা, অর্থাৎ এটি উদ্বৃত্ত অনুকূল লেনদেন ভারসাম্য, এটি ঘাটতি হচ্ছে প্রতিকূল লেনদেন ভারসাম্য। তো প্রিয় ছাত্ররা, আমরা লেনদেন ভারসাম্যের ভারসাম্যহীনতা কি আশা করি বুঝতে পেরেছি। প্রথমে আমি সংজ্ঞা দিয়ে বুঝিয়েছি, তারপর একটি ইকুয়েশনের মাধ্যমে দেখাতে চেষ্টা করেছি, এবং এবার একটি চিত্র দিয়ে দেখাতে চেষ্টা করেছি কোনটি লেনদেন ভারসাম্যের অসমতা। এরপর আমরা দেখব এই অসমতাগুলো অনেক ধরনের হতে পারে, বিভিন্নভাবে এক এক দেশে এক এক রকমের অসমতা বিরাজ করে। সেই অসমতাগুলো কত ধরনের হতে পারে সেটি আমরা একটু ব্যাখ্যা করব। লেনদেন ভারসাম্যের ভারসাম্যহীনতার প্রকারভেদটা আমরা একটু দেখে নিই। প্রকারভেদ হচ্ছে একটি সাময়িক বা স্বল্পকালীন ভারসাম্যহীনতা, দুই নম্বর হচ্ছে মৌলিক বা দীর্ঘকালীন ভারসাম্যহীনতা, তিন নম্বর হচ্ছে কাঠামোগত ভারসাম্যহীনতা, চার নম্বর হচ্ছে বাণিজ্য চক্রজনিত ভারসাম্যহীনতা, পাঁচ নম্বর হচ্ছে যুগব্যাপী ভারসাম্যহীনতা। প্রিয় ছাত্ররা, সাময়িক ভারসাম্যহীনতা কি? সাময়িক ভারসাম্যহীনতা হচ্ছে যেটা শর্ট টাইমের জন্য থাকে। কোনো কোনো দেশে দেখা যায় প্রাকৃতিক দুর্যোগ, খরা, বন্যা, মহামারী বা হঠাৎ কোনো যুদ্ধবিধ্বস্ত সাময়িক কোনো অড সিচুয়েশন, যেটা আমরা বলি প্রতিকূল কোনো সিচুয়েশনের জন্য যখন লেনদেন ভারসাম্য বা আন্তর্জাতিক বাণিজ্যে আমদানির পরিমাণ বেড়ে যায়, রপ্তানির পরিমাণ কমে যায়, তখন যে ভারসাম্যহীনতা সৃষ্টি হয় তাকে বলা হয় সাময়িক বা স্বল্পকালীন ভারসাম্যহীনতা। এটা কখন হতে পারে? এটা বিভিন্ন কারণে হতে পারে। যেমন আমরা বলতে পারি কোনো কোনো দেশ যেগুলো প্রাথমিক পণ্য উৎপাদন করে, যেমন কৃষিজাত পণ্যগুলো, এগুলো তো প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত। তোমরা জানো কৃষিজাত পণ্যে এখানে মানব সৃষ্ট কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ থাকে কম, প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত। প্রকৃতি যখনই প্রতিকূল হয়, এই কৃষিজাত পণ্যগুলোর উৎপাদন কমে যায়, ফলে উৎপাদন কমে গেলে দ্রব্যের দাম বেড়ে যায় এবং আন্তর্জাতিক বাণিজ্যে একটি প্রতিকূল প্রভাব পড়ে। আবার অনেক সময় কি হয়, অভ্যন্তরীণ কারণে কি হয়, মুদ্রাস্ফীতির সময় দেশীয় পণ্যের দাম বেড়ে যায়। দেশীয় পণ্যের দাম বেড়ে গেলে দেশীয় বাজারে যেমন একটি প্রভাব পড়ে, তেমনি রপ্তানি আয়ও কমে যায়। রপ্তানি আয় কমে গেলে যদি কম দামে ভোক্তারা দেশের পণ্যের চাইতে বিদেশি পণ্য ক্রয় করতে পারে, সেক্ষেত্রে আমদানি প্রবাহ বাড়তে থাকে। অর্থাৎ মুদ্রাস্ফীতির সময় অনেক ক্ষেত্রে অনেক দেশে আমদানি প্রবাহ বাড়তে থাকে। যত আমদানি বাড়বে তত ব্যয় বাড়বে, আর তত ব্যয় বাড়া মানে কি? লেনদেন ভারসাম্য প্রতিকূল হওয়া। তো এটি হচ্ছে স্বল্পকালীন। আবার অনেক সময় আয়ের পরিবর্তন হলে, জনগণের যদি ক্রয় ক্ষমতা বেড়ে যায়, আয়ের পরিবর্তন হয়, তখন জনগণ বিদেশি পণ্যের প্রতি তাদের আগ্রহ বেড়ে যায়, দেশীয় পণ্যের প্রতি আগ্রহ কমে যায়। এরকম বিদেশি পণ্যের প্রতি আগ্রহ বাড়তে থাকলে আমদানি বেড়ে যাবে, ব্যয় বেড়ে যাবে এবং রপ্তানি সে তুলনায় কম হবে। ফলে আমদানি ব্যয় যদি বাড়ে, লেনদেন ভারসাম্যের প্রতিকূলতা দেখা দেয়। দীর্ঘকালীন লেনদেন ভারসাম্য কোনগুলো? দীর্ঘকালীন লেনদেন ভারসাম্য হচ্ছে রুচির পরিবর্তন হলে, একটি দেশের সামগ্রিক অবস্থার পরিবর্তন হলে, যখন জনগণের জীবনযাত্রার মান বেড়ে যায়, তখন জনগণের রুচির পরিবর্তন হয়। জনগণ তখন উৎকৃষ্ট জীবনযাপনে অভ্যস্ত হতে থাকে, ফলে বিদেশি
উচ্চ মূল্যে বিদেশি দ্রব্য ক্রয় করার আগ্রহ বাড়ে। এই যে রুচির পরিবর্তনগুলি একটি যে প্রভাব পড়ে, সেই প্রভাবটি একটি দীর্ঘকালীন প্রভাব হিসেবে ধরা পড়ে। তখন এই দীর্ঘকালীন প্রভাবের জন্য লেনদেন ভারসাম্যে ঘাটতি দেখা দেয়। আবার প্রযুক্তিগত পরিবর্তন বলতে আমরা যেমন আমেরিকাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 60-এর দশক 1960 সাল পর্যন্ত এই প্রযুক্তিগত কারণে কিন্তু আমেরিকাতে আন্তর্জাতিক বাণিজ্যে প্রচুর আয় হয়েছিল, অর্থাৎ অনুকূল বাণিজ্য বিরাজ করেছিল প্রযুক্তিগত পরিবর্তনের কারণে আমেরিকার সিচুয়েশন। এখন এই দীর্ঘকালীন ভারসাম্যের মধ্যে তাহলে থাকলো রুচি আর প্রযুক্তিগত পরিবর্তন। কাঠামোগত কি? কাঠামোগত পরিবর্তনের মধ্যে আসতে পারে একটি দেশের অবকাঠামো হতে পারে, ভূপ্রকৃতিগত হতে পারে, বা দেশের উন্নত দেশটি নাকি উন্নয়নশীল দেশ নাকি স্বল্পোন্নত দেশের প্রাকৃতিক সম্পদ কেমন, এগুলোর উপর ডিপেন্ড করে একটি দেশের প্রাকৃতিক সম্পদ অনেক কম, জনসংখ্যা অনেক বেশি, দেশটি চাইলেই হুট করে আন্তর্জাতিক বাণিজ্যে প্রচুর পাওনা করা সম্ভব না, বা দেশটি চাইলেই কিন্তু একটি উন্নত কাতারের দেশে পরিণত হতে পারে না। সেক্ষেত্রে তার সময়ের প্রয়োজন হয়। এই কাঠামোগত পরিবর্তনকে আস্তে আস্তে ডেভেলপ করতে একটি স্বল্পোন্নত দেশের অনেক সময়ের প্রয়োজন হয়। সেক্ষেত্রে দেশটির এই যে আন্তর্জাতিক বাণিজ্যে কর বা শুল্ক বা কোটা এগুলোর সম্মুখীন হতে হয়। তখন দেখা যায় যে দেনা পাওনার মধ্যে একটি বিশাল ঘাটতি থেকে যায়। বাণিজ্য চক্রজনিত লেনদেন ভারসাম্য বলতে কোনো দেশের সমৃদ্ধির সময় দেখা যায় যে তেজি ভাব থাকে, মুদ্রাস্ফীতি থাকে, তখন আন্তর্জাতিক বাণিজ্যে অনেক আয় হয়। আয়ের ফলে অর্থাৎ রপ্তানি আয় বেড়ে যায়। এই রপ্তানি আয় যখন বেড়ে যায় সেটি আবার রপ্তানিমুখী হয়ে যায় দেশটি, তখন অতিরিক্ত রপ্তানি নির্ভরশীলতার কারণেও কিন্তু দেশটিতে একটি ইমব্যালেন্স হয়ে পড়ে, আয় অনেক বেড়ে যায়। তো আয় অনেক বেড়ে যাওয়ার ফলে মুদ্রার যোগান বেড়ে যায়, তখন আবার মুদ্রাস্ফীতির সৃষ্টি হতে পারে। এই যে বাণিজ্য চক্রের ঘাত প্রতিঘাতেও ব্যালেন্স অফ পেমেন্টের ইমব্যালেন্স দেখা যায়। যুগব্যাপী কোনো দেশ মানে লং টাইম যুদ্ধবিধ্বস্ত দেশ, সেটি হতে পারে ইরাক, ইরান, সিরিয়া, আফগানিস্তান, এই দেশগুলোতে সবসময় দেখা যায় যে একটি রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ। এই রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের কারণে বাণিজ্যে উৎপাদনে একটি প্রভাব পড়ে নেতিবাচক, আর উৎপাদনের নেতিবাচক প্রভাবের জন্য আবার আন্তর্জাতিক বাণিজ্য নেতিবাচক প্রভাব পড়ে। এই হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টের একটি সাধারণ প্রকারভেদ, মানে 5টি ভাগে ব্যালেন্স অফ পেমেন্টকে ভাগ করা যায়। প্রিয় ছাত্ররা, আমরা এখন তৃতীয় অংশটা দেখব, বাংলাদেশে লেনদেন ভারসাম্যের ভারসাম্যহীনতা। বাংলাদেশি লেনদেন ভারসাম্যের ভারসাম্যহীনতা বা প্রতিকূলতার বেশ কিছু কারণ আছে। তোমরা জানো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এবং বাংলাদেশ প্রাথমিক পণ্য উৎপাদনকারী একটি দেশ। তাহলে এই দেশের লেনদেন ভারসাম্যহীনতা অর্থাৎ আমদানি ব্যয় বেশি, রপ্তানি আয় কম, এটির কারণ কি? প্রথম কারণ হচ্ছে প্রাকৃতিক কারণই আমি লিখি। প্রথম কারণ প্রাকৃতিক কারণ কি? বাংলাদেশে অনেক সময় কোনো অঞ্চলে যেখানে অনেক শস্য উৎপাদন হয় সেখানে প্রচুর বন্যা হয়, তোমাদের সবার জানা আছে যারা উত্তরবঙ্গে আছো, বন্যা হয়। আবার কোনো অঞ্চলে গ্রীষ্মের সময় প্রচুর খরা হয়, একদম তপ্ত খরা, সেখানে কোনো ফসল উৎপাদন করতে পারে না। তাহলে বন্যা, খরা, ঘূর্ণিঝড় হয়, টর্নেডো হয়, হ্যাঁ। তাছাড়া অনেক সময় এই যে বিভিন্ন প্রতিকূলতা, নদী ভাঙন, এরকম বিভিন্ন প্রতিকূলতা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফেস করতে হয় প্রকৃতিগত কারণে, কারণ প্রকৃতি দ্বারা আমরা সবাই নিয়ন্ত্রিত। তাহলে এই প্রকৃতির কারণে ফসলের বিনষ্ট হয়। ফসলের বিনষ্ট হলে যখন প্রকৃতির প্রতিকূল রূপের কারণে, প্রতিকূল
প্রভাবের কারণে যখন ফসল বিনষ্ট হয় তখন উৎপাদন কমে আসে, আর উৎপাদন কমে আসলে এই বাংলাদেশের মতো একটি জনবহুল দেশের চাহিদাই পূরণ করতে না পারা যায় না তখন, ফলে রপ্তানির উপর একটি নেতিবাচক প্রভাব পড়ে। তখন বাংলাদেশের সরকারকে অনিচ্ছা সত্ত্বেও অনেক দ্রব্য আমদানি করতে হয়, ফলে আমদানি এরকম মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যই অনেক সময় দেখা যায় যে বেশি আমদানি করতে হচ্ছে। এই আমদানির বেশি করতে হওয়া মানে কি আমদানি ব্যয় বেড়ে যাওয়া, তাহলে প্রতিকূল লেনদেন ভারসাম্যে পড়ে যাওয়া। তাহলে এই প্রথম কারণটি কি? প্রাকৃতিক কারণ। দ্বিতীয় কারণটি কি? দ্বিতীয় কারণ হচ্ছে উপাদান বাজার। উপাদান বাজারে ভারসাম্যহীনতা। 3 নাম্বার উৎপাদন বাজার। আচ্ছা, উপাদান বাজার কি প্রিয় ছাত্ররা? তোমরা জানো উপাদান বাজার মানে উপকরণ। একটি পণ্য উৎপাদন করতে যে উপকরণগুলো লাগে সেটি হচ্ছে উপকরণ। উৎপাদন বাজার মানে পণ্য, অর্থাৎ এটি দ্রব্য বাজার, এটি উপকরণ বাজার। এই উপকরণ বাজারকে আমরা বলতে পারি কি? শ্রম বাজার। শ্রম বাজার একটি উপকরণ বাজার। এই শ্রমের চাহিদা যোগানো কিন্তু অনেক সময় এই বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো যে পরিচালিত হচ্ছে, যখন শ্রমিক সংঘের অসন্তোষের কারণে, ওই শ্রমিক সংঘের আন্দোলনের কারণে, মজুরি ঘাটতির কারণে বা বিদ্যুৎ ঘাটতি আর নানা প্রতিকূলতার কারণে যখন এই শিল্পগুলো বন্ধ থাকে তখন কি হয়? তখন পণ্যের দাম বেড়ে যায়, উৎপাদনের চাকা ব্যাহত হয়, ফলে রপ্তানিতেও একটি নেতিবাচক প্রভাব পড়ে, লেনদেন ভারসাম্যে প্রতিকূলতা দেখা যায়। এটি হচ্ছে উপকরণ বাজারের কথা বলছি। তাছাড়া এই যে ধান উৎপাদন করতে, চাল উৎপাদন করতে বা ধান উৎপাদন করতে বীজ, সার বা অন্যান্য কৃষি যন্ত্রপাতি বা উপকরণগুলোর যখন দাম বেড়ে যায় তখনও তো কৃষকদের একটি প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হয়। অনেক কৃষক তখন উৎপাদন ছেড়ে দিয়ে ঘরে বসে থাকে বেকার হয়ে, ফলে এটি একটি উপকরণ বাজারের ভারসাম্যহীনতা। উৎপাদন বাজার কি? পাট একটি পণ্য, অর্থাৎ পণ্য বাজার। পাট একটি পণ্য। একটি আমাদের দেশে একটি অর্থ বছরে প্রচুর পাট উৎপাদন হলো, কিন্তু দেখা গেল যে পাটের চাহিদা অনেক কম এবং পাট রপ্তানি করতে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হলো, অর্থাৎ বাজারজাতকরণে অসুবিধার কারণে বাজারজাত হলো না, ফলে পাট পণ্যগুলো ধসের সম্মুখীন হলো। তখন পাটের ওখানে যারা যে উপকরণ যারা নিয়োজিত ছিল তাদেরকে সরিয়ে তখন অন্য জায়গায় উৎপাদনের কাজে লাগাতে হয়। এই যে ভারসাম্যহীনতাগুলোর জন্যই লেনদেন ভারসাম্যে প্রতিকূলতা দেখা দেয়। আবার হচ্ছে প্রতিকূল বাণিজ্য শর্ত। প্রতিকূল বাণিজ্য শর্ত এটা সবাই তোমরা জানো, সেটি হচ্ছে যখন বাংলাদেশ উন্নত দেশগুলোর সাথে বাণিজ্য করতে যায়, বাংলাদেশ উৎপাদন করে কৃষিজাত বা প্রাথমিক পণ্য আর আমদানি করে মূলধনী পণ্য, মূলধনী দ্রব্য বা মূলধনী পণ্য, ফলে ব্যয় অনেক বেশি হয়। শিল্পের যে উপকরণগুলো আমদানি করে ওগুলোর জন্য অনেক ব্যয় হয়, আর কৃষিজাত পণ্য রপ্তানি করে সে আয় মেটানো সম্ভব হয় না। এই কারণে দেখা যায় যে এখান থেকে যে আয় পাচ্ছি সেগুলো এই খাতে ব্যয়ে সাফিসিয়েন্ট হয় না, তখন আবার ঋণ করে ব্যয় করতে হয়। এই কারণে প্রতিকূল বাণিজ্য শর্ত দেখা যায়, লেনদেন ভারসাম্যে প্রতিকূলতা দেখা যায়। 5 নাম্বার আমরা বলতে পারি মূলধনী দ্রব্যের ক্ষয়ক্ষতি। মূলধনী দ্রব্যের ক্ষয়ক্ষতি এটি কি? আমাদের দেশে যে ভারী শিল্পগুলো আছে, প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের কারণে এই ভারী শিল্পগুলো, মূলধনী দ্রব্যগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় তখন এগুলো সারিয়ে তুলতে আমাদের মতো দেশকে অনেক সময়ের অপেক্ষা করতে হয়, কারণ এগুলো অনেক ব্যয়বহুল, ফলে প্রতিকূল লেনদেন ভারসাম্যের প্রতিকূলতার শিকার হয়। বিদেশি পণ্যের প্রতি আগ্রহ বেশি। কিছু শ্রেণীর মানুষ আছে
বিদেশি পণ্যের প্রতি আগ্রহ বা প্রীতি বেড়ে যাওয়া, তখন আমদানি ব্যয় বেশি হয়। আবার আছে প্রযুক্তিগত কারণ। আমাদের দেশে প্রযুক্তি আমরা সবাই জানি খুব একটা ডেভেলপ প্রযুক্তি না। কোনো বড় ধরনের প্রজেক্ট হাতে নিতে গেলে তখন আমাদের বাইরের প্রযুক্তি আমদানি করতে হয়, বাইরের চিন্তাভাবনা, বাইরের আইডিয়া, বাইরের অ্যাডভাইস আমদানি করতে হয়। এই প্রযুক্তিগত কারণেও কিন্তু আমাদের মতো দেশ পিছিয়ে আছে। আবার দেখা যায় যে যে যেগুলো দরকার নাই সে খাতগুলোতে অনুৎপাদনশীল, অনুৎপাদনশীল খাতে ব্যয় বেশি, অনুৎপাদনশীল খাতে ব্যয় বেশি হয়। যে খাতগুলো আমাদের দেশের জন্য প্রয়োজন, কিন্তু দেখা যায় যে ওগুলো থেকে আয় অনেক কম হয়। এই যে যেমন সিনেমা হল, শিশু পার্ক, এগুলো দরকার আছে, তবে এগুলো থেকে আয় খুব একটা বেশি পাওয়া যায় না। কিন্তু এই খাতগুলোতে ব্যয় অনেক বেশি করে ফেললে তখন আবার পুরো বাণিজ্য শর্তের মধ্যে প্রতিকূলতা চলে আসে। উৎপাদনশীল খাতে ব্যয় করাই শ্রেয়। তাহলে বাংলাদেশের মতো যে উন্নয়নশীল দেশগুলো আছে, লেনদেন ভারসাম্যের প্রতিকূলতার এগুলো ছাড়াও আরও কিছু কারণ আছে। তো তোমরা আজকের ক্লাস হচ্ছে প্রিয় ছাত্ররা এই পর্যন্তই। লেনদেন ভারসাম্যহীনতা পড়িয়েছি, প্রকারভেদ পড়িয়েছি, বাংলাদেশে লেনদেন ভারসাম্যের কারণ কী কী দেখিয়েছি। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। বাকিটুকু একটু তোমরা পাঠ্য বইয়ের সাথে সামঞ্জস্য করে নিবে। ভালো থেকো সবাই।